প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা আমাদের নিয়মিত আলোচনায় আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা এইচএসসি প্রোগ্রামের যুক্তিবিদ্যা প্রথম পত্র অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্র নিয়ে আলোচনা করছিলাম। এখানে প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পদের প্রকারভেদ নিয়ে আমাদের আলোচনা চলছিল। এই পদের প্রকারভেদের আলোচনা আজকে তোমাদের শেষ ক্লাস। আমরা যে কয় প্রকারের পদ বাকি আছে সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিপরীত ও বিরুদ্ধ পদ, এবং যেগুলি পরীক্ষায় আসে জাত্যর্থক ও অজাত্যর্থক পদ। এই দুই প্রকারের পদ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে নির্দিষ্ট পদ অনেক সময় আসে, একার্থক অনেকার্থক পদ খুব কমই আসতে দেখা যায়, এমসিকিউ হিসেবে আসে। তো চলো আমরা দেখি, দুটি ভিন্ন পদ যদি এমন দুটি গুণের ইঙ্গিত দেয় যে গুণ দুটি একই সাথে একই বস্তুর মধ্যে অবস্থান করতে পারে না, তাহলে পদ দুটিকে পরস্পর বিরোধী বলে। কথাটা কি হচ্ছে, আমরা জানি যে এরিস্টটলের মৌলিক নিয়ম, সেই এরিস্টটলের মৌলিক নিয়মগুলো আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম। সেখানে একটি নিয়ম ছিল, তোমাদের মনে পড়ে কিনা, চারটি নিয়ম ছিল: অভেদ নিয়ম, বিরোধ নিয়ম, নির্মধ্যম নিয়ম এবং পর্যাপ্ত হেতু নিয়ম। সেই বিরোধ নিয়মের এরিস্টটলের বিরোধ নিয়মের কথা ছিল যে দুটি বিরোধী গুণ এরা একই সাথে একই বস্তুতে অবস্থান করতে পারে না, একই সাথে একই সময়ে একই বস্তুতে অবস্থান করতে পারে না। তো এর উপর ভিত্তি করে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে বিপরীত পদ, আরেক হচ্ছে বিরুদ্ধ পদ। বিরোধী গুণের উপর ভিত্তি করে পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বিপরীত পদ এবং বিরুদ্ধ পদ। বিপরীত পদ বলতে কি বোঝায়? দুটি পদ যদি পরস্পর বিরোধী হয় অথচ তারা যদি একত্রে ব্যাপক পদের সমুদয় ব্যক্তত্বকে প্রকাশ করতে না পারে, তাহলে তাদেরকে বিপরীত পদ বলে। চলো আমরা একটু দেখি। বলছে দুটি পরস্পর বিরোধী হবে কিন্তু ব্যাপক পদের সমগ্র ব্যক্তত্বকে তারা প্রকাশ করতে পারবে না। এখানে দেখো সাদা কালো বিপরীত হিসেবে আমাদের পরিচিত। সাদা কালো কিসের? রঙের উপস্থিতি। রঙের উপস্থিতি নিয়ে সাদা কালো বলা হচ্ছে। এবার দেখো, যে বস্তুটি সাদা হবে সেই বস্তুটি কালো হবে না, যে বস্তুটি কালো হবে সেই বস্তুটি সাদা হবে না। এটা সত্য, কিন্তু সেখানে আরো অন্য রঙগুলি তো হতেই পারে। কালো না হলেই যে সাদা হবে এমন তো কোনো কথা নেই, সাদা না হলেই যে সে কালো হবে এমনও কোনো কথা নেই। দুটি বিরোধী কিন্তু পদের সমগ্র ব্যক্তত্বকে তারা প্রকাশ করতে পারেনি। সাদা না হয়ে সে লাল নীল সবুজ হলুদ হতেই পারে, কালো না হয়ে সে লাল নীল সবুজ হলুদ হতেই পারে। তার মানে কি হচ্ছে, এই রঙের উপস্থিতিতে সমগ্র ব্যক্তত্ব অর্থাৎ যত প্রকারের রং হয় সবটুকুকে এখানে প্রকাশ করতে পারছে না। দুটি বিরোধী গুণ, এটা ঠিক আছে, কিন্তু ব্যক্তত্বের সমগ্রটাকে প্রকাশ করতে পারছে না। আরেকটা ব্যাপার দেখো, সেটা হচ্ছে এখানে সাদা উপস্থিত, এখানে কালো উপস্থিত। এখানে দুটি, যখন আমরা বিপরীত পদ পাই তখন সেখানে বিপরীত গুণ বিশিষ্ট পদগুলি উপস্থিত থাকে। সাদার মধ্যে সাদা উপস্থিত, কালোর মধ্যে কালো উপস্থিত, বাকি সব রঙগুলো এখানে অনুপস্থিত। তো যখন আমরা বিরুদ্ধ পদ দেখব তখন কি দেখব? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে এখানে সমগ্র ব্যক্তত্বকে প্রকাশ করা হয়নি, অর্থাৎ সবগুলো রঙকে নিয়ে আসা হয়নি, শুধু সাদা এবং কালোকে নিয়ে আসা হয়েছে। এবার চলো আমরা বিরুদ্ধ পদে দেখি। দুটি বিরুদ্ধ পদ, দুটি বিপরীতই হবে, বিরুদ্ধ গুণ বিশিষ্টই হবে। এই বিরুদ্ধ গুণ বিশিষ্ট হওয়া সত্ত্বেও এরা দুটি পরস্পর বিরোধী। আর এ দুটি সংজ্ঞায় কি বলে দেখো, দুটি পদ যদি সম্পূর্ণরূপে পরস্পর বিচ্ছেদক হয় এবং তারা যদি মিলিতভাবে ব্যাপক পদের সমুদয় ব্যক্তত্বকে প্রকাশ করতে পারে,
তাহলে তাদেরকে বিরুদ্ধ পদ বলি, বা সমগ্র ব্যক্তত্বকে নিঃশেষ করে ফেলতে পারে তাহলে তাকে বিরুদ্ধ পদ বলি। এখানে যখন আমরা সৎ এবং অসৎ বলছি তখন মাঝামাঝি কিছু নেই, হয় ব্যক্তি সৎ হবে না হয় ব্যক্তি অসৎ হবে, কখনো সৎ কখনো অসৎ হওয়ার কোনো সুযোগ নেই, মাঝখানে কোনো অপশন নেই। এবার দেখো সাদা রঙের বেলায় যে কথাটা বলছিলাম, সাদা এবং অসাদা, সাদার বিপরীত শব্দ ছিল, বিপরীত পদ ছিল কালো, এবং সাদার বিরুদ্ধ পদ হচ্ছে অসাদা। তার মানে কি, যত প্রকার রং আছে সাদা ছাড়া সবগুলো এটার মধ্যে রয়ে গেছে। এটা হচ্ছে অনুপস্থিত আর এটা হচ্ছে উপস্থিত। এখানে সাদা উপস্থিত, কালো উপস্থিত, আর এখানে সাদা উপস্থিত, সাদা ছাড়া বাকি সবগুলো হচ্ছে অনুপস্থিত। এরা দুইটাই হচ্ছে সদর্থক পদ, আর এখানে হচ্ছে একটা সদর্থক পদ আর একটা হচ্ছে নৈর্থক পদ। এবং নৈর্থক পদ, সদর্থক নৈর্থক মিলে দুটো পদ দ্বারা পদের সমগ্র ব্যক্তত্বকে, রঙের সমগ্র ব্যক্তত্বকে নিঃশেষ করে ফেলেছে। এই অসাদার মধ্যে লাল, নীল, সবুজ, হলুদ যত প্রকারের রং হতে পারে সবই তো অসাদা, সাদা ছাড়া বাকি সবগুলো এখানে অনুপস্থিত। আর এখানে ছিল শুধু সাদা উপস্থিত এবং কালো উপস্থিত। তো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এটা তোমাদের পরীক্ষায় আসে। এরা সবসময় দুটোই সদর্থক হবে, আর এরা একটা সদর্থক হয়ে অন্যটা নৈর্থক হবে, একটা সদর্থক হয়ে অন্যটা নৈর্থক হবে। এই কথাটাও একটু মাথায় রেখো। একটি সত্য হলে আরেকটি মিথ্যে হবে, একটি মিথ্যে হলে আরেকটি সত্য হবে। বিপরীতে দুটি গুণ একসাথে মিথ্যা হতে পারে। দেখো বিপরীত পদ দুটো একসাথেই মিথ্যা হতে পারে, একসাথে দুটো সত্য হওয়া সম্ভব নয়, কিন্তু দুটো একসাথে মিথ্যা হতে পারে। যেমন এখানে যদি আমি লাল বলি তাহলে সাদাও নেই কালোও নেই, লালের উপস্থিতি আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এখানে দুটি অনুপস্থিত, একসাথে দুটি মিথ্যে। বিপরীত পদ যুগলের মধ্যে দুটি একসাথে দুটি মিথ্যে হতে পারে, কিন্তু বিরুদ্ধ পদগুলোর মধ্যে একটি সত্য হলে আরেকটি মিথ্যা হবে, একটি মিথ্যে হলে আরেকটি সত্য হতে বাধ্য। এবার দেখো একার্থক পদ ও অনেকার্থক পদ। একার্থক পদগুলো যার একটা মাত্র অর্থ থাকে, গোলাপ, ইলিশ, এদের একটাই অর্থ আর কোনো অর্থ নেই। আর অনেকার্থক পদগুলো হচ্ছে যাদের অনেক অর্থ থাকে, একটা শব্দের বা একটা পদের ভিন্ন ভিন্ন অর্থ আছে। যেমন অর্থ, অর্থের অর্থ হচ্ছে মিনিং, অর্থ টাকা পয়সা সম্পত্তি। এমন তীর, তীর হচ্ছে স্বর, তীর হচ্ছে নদীর তীর বা নদীর কূল। এরকম যখন কোনো পদকে একাধিক অর্থে ব্যবহার করা হয় বা তার একটার বেশি অর্থ থাকে তখন তাকে অনেকার্থক পদ বলে। একটা মাত্র অর্থ থাকলে তাকে একার্থক পদ বলে, আর একটার বেশি অর্থ থাকলে তাকে অনেকার্থক পদ বলে। এবার দেখো নির্দিষ্ট অনির্দিষ্ট পদ। হিমালয় হচ্ছে নির্দিষ্ট পদ, একজন লোক হচ্ছে অনির্দিষ্ট পদ। আমরা যদি নির্দিষ্ট করে বলি এই লোকটি, তাহলে সেটা হচ্ছে নির্দিষ্ট পদ, কিন্তু আমরা বলছি কোনো একজন লোক, তার মানে সেটা হচ্ছে অনির্দিষ্ট পদ। কোনো একজন লোক হলে সে অত মানুষের মধ্যে থেকে কোনো একজনকে নিচ্ছি, তার মানে সেটা হচ্ছে অনির্দিষ্ট পদ। তাহলে চলো আমরা একটু সংজ্ঞাগুলি দেখি। যে পদ কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান ইত্যাদির উপর আরোপিত হয় তাকে নির্দিষ্ট পদ বলে। একদম সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান এর উপর আরোপ করা হয় তখন তাকে নির্দিষ্ট পদ বলে। আর যে পদ কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের উপর আরোপিত হয় না তাকে অনির্দিষ্ট পদ বলে। এটা তো আমরা দেখেই নিলাম যে এখানে হিমালয় হচ্ছে নির্দিষ্ট, সে একটি, কারণ একদম সুনির্দিষ্টভাবে হিমালয়কে চেনা যায়, এখানে পরিবর্তন হওয়া সম্ভব নয়। যেমন ঢাকা, বাংলাদেশের রাজধানী ঢাকা, সেও নির্দিষ্ট। এবং একজন লোক মানে যে কোনো লোক হতে পারে, একটি শহর মানে যে কোনো শহর হতে পারে, সব শহরের মধ্যে এগুলি হচ্ছে অনির্দিষ্ট। এবার চলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে জাত্যর্থক পদ ও অজাত্যর্থক পদ, যেগুলি তোমাদের পরীক্ষায় আসে। যে পদে শুধুমাত্র ব্যক্তর্থ বা জাত্যর্থ থাকে তাকে অজাত্যর্থক পদ বলে। তাহলে জাত্যর্থক পদ কাকে বলে? যে পদে ব্যক্তর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ বলে। যে পদের ব্যক্তর্থও থাকবে জাত্যর্থও থাকবে তার হচ্ছে
জাত্যর্থক পদ। আর যে পদে শুধু জাত্যর্থ অথবা শুধু ব্যক্তর্থ আছে তাকে বলে অজাত্যর্থক পদ। এবার দেখো যুক্তিবিদ মিল কি বলেন। মিল বলেন একটি জাত্যর্থক পদ হলো সেই পদ যা একটি বস্তুকে নির্দেশ করে এবং একটি গুণকে প্রকাশ করে। মিল কি বলল? জাত্যর্থক পদ হচ্ছে সেই পদ যে একটি বস্তুকে নির্দেশ করবে এবং একটি গুণকে প্রকাশ করবে। আচ্ছা, জাত্যর্থক পদ, জাত্যর্থক পদগুলি হচ্ছে সেই পদ যে পদে ব্যক্তত্ব জাত্যর্থ দুই আছে তাকেই জাত্যর্থক পদ বলে। যুক্তিবিদ মিল বলেন একটি জাত্যর্থক পদ হলো সেই পদ যা একটি বস্তুকে নির্দেশ করে এবং একটি গুণকে প্রকাশ করে। যদি আমরা বলি মানুষ, মানুষ পদটি হচ্ছে জাত্যর্থক পদ, কেননা মানুষের ব্যক্তত্ব রয়েছে, জাত্যর্থ রয়েছে। মানুষের ব্যক্তত্ব হচ্ছে পৃথিবীর সকল মানুষ, অতীত বর্তমান ভবিষ্যতের সকল মানুষ, আর এর জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আমরা এটা জানি। জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি হচ্ছে মানুষের জাত্যর্থ, আর এর ব্যক্তত্ব হচ্ছে সকল মানুষ। সকল মানুষ হচ্ছে এর ব্যক্তত্ব, আর জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এই জন্য এই মানুষ পদটি হচ্ছে জাত্যর্থক পদ। তেমনি পর্বত জাত্যর্থক পদ, কারণ পর্বত হচ্ছে পৃথিবীর সকল পর্বত, আর এর জাত্যর্থ হচ্ছে উচ্চতা, মাটির উচ্চতা বা মাটিকে স্তূপীকৃত আকারে যেখানে পাওয়া যায়। তোমরা জানো পর্বতের সংজ্ঞা কেমন। তো যাই হোক, মানুষ পদের সাথে আমরা পরিচিত, সেজন্য মানুষ হচ্ছে জাত্যর্থক পদ। যে পদগুলি সাধারণত শ্রেণীবাচক পদ সেই পদগুলোই হচ্ছে জাত্যর্থক পদ, কারণ শ্রেণীবাচক বা জাতিবাচক পদে জাত্যর্থ ব্যক্তর্থ উভয়ই থাকে, এজন্য এরা জাত্যর্থক পদ। তাহলে অজাত্যর্থক পদ হচ্ছে কি? অজাত্যর্থক পদ হচ্ছে সেই পদ যে পদে জাত্যর্থ বা ব্যক্তর্থ যে কোনো একটি থাকে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে নেওয়া ভালো। জাত্যর্থক পদগুলো, শ্রেণীবাচক বা জাতিবাচক পদগুলো জাত্যর্থক পদ, আবার আরেকটি আছে অর্থপূর্ণ বিশিষ্ট পদগুলোও জাত্যর্থ পদ। এটা আমরা আগেও পড়েছি, যেখানে আমরা বিশিষ্ট পদ নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমরা আলোচনা করেছি যে অর্থপূর্ণ বিশিষ্ট পদগুলোও জাত্যর্থ পদ, কারণ ওই পদগুলোর জাত্যর্থ এবং ব্যক্তর্থ উভয়ই থাকে। অজাত্যর্থক পদ যে পদে শুধু ব্যক্তর্থ অথবা শুধু জাত্যর্থ থাকে তাকে অজাত্যর্থক পদ বলে। যেমন সততা, মিষ্টত্ব, এদের মধ্যে শুধু গুণের উপস্থিতি রয়েছে, অর্থাৎ এদের শুধু জাত্যর্থ আছে, ব্যক্তর্থ নেই। ঠিক তেমনি তমাল, কামাল, এদের শুধু ব্যক্তর্থ রয়েছে, এদের কোনো গুণ নেই। মানে শ্রেণীবাচক পদের যে গুণ থাকে, মৌলিক আবশ্যিক গুণ, এদের অবশ্যই গুণ আছে, কিন্তু সেই গুণগুলো মৌলিক আবশ্যিক বাধ্যতামূলক অপরিহার্য গুণ নয়। আর এই গুণগুলি হচ্ছে মৌলিক গুণ, কিন্তু এদের কোনো ব্যক্তত্ব নেই, কারণ এদেরকে প্রকাশ করার জন্য বস্তুর উপর আরোপ করে তারপর প্রকাশ করতে হয়। আর ব্যক্তির গুণগুলো হচ্ছে সুনির্দিষ্ট বা অনির্দিষ্ট গুণ, আর শ্রেণীর গুণগুলি হচ্ছে সুনির্দিষ্ট গুণ এবং সেটা হচ্ছে নির্ধারিত বাধ্যতামূলক অপরিহার্য গুণ। অজাত্যর্থক পদ কোনগুলো? বিশিষ্ট গুণবাচক পদগুলো হচ্ছে অজাত্যর্থক পদ। আমরা বলেছিলাম অর্থপূর্ণ বিশিষ্ট পদগুলো হচ্ছে জাত্যর্থক পদ, বিশিষ্ট গুণবাচক পদগুলি হচ্ছে অজাত্যর্থক পদ, বিশিষ্ট নামবাচক পদগুলো হচ্ছে অজাত্যর্থক পদ। এগুলি হচ্ছে বিশিষ্ট গুণবাচক পদ, আর এই দুইটা হচ্ছে বিশিষ্ট নামবাচক পদ। বিশিষ্ট গুণবাচক পদও অজাত্যর্থক, বিশিষ্ট নামবাচক পদও অজাত্যর্থক, কিন্তু অর্থপূর্ণ বিশিষ্ট পদ হচ্ছে জাত্যর্থক, এবং পরীক্ষায় দেখা যাবে এটাই আসবে। নামবাচক পদগুলো কেন অজাত্যর্থক? নামবাচক পদগুলো হচ্ছে অজাত্যর্থক যে এখানে শুধুমাত্র তার ব্যক্তত্ব প্রকাশ করা হয়, নাম বোঝানো হয়। যেমন রহিম, করিম, এমন এদের শুধু ব্যক্তত্ব আছে, জাত্যর্থ নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি তুমি কারো নাম রাখো সূর্য, যদি ব্যক্তির নাম রাখো সূর্য, তাহলে সেই পদটা জাত্যর্থ নাকি অজাত্যর্থ? যদি কোনো ব্যক্তির নাম সূর্য হয় তাহলে এই পদটা হচ্ছে
জাত্যর্থক পদ, কারণ তুমি নাম দ্বারা বুঝাচ্ছ, ব্যক্তিকে বুঝাচ্ছ, কিন্তু সূর্য বলতে আমরা আকাশের সূর্যকে বুঝি। যখন সেটা আকাশের সূর্য হয় তখন সেটা হচ্ছে জাত্যর্থক পদ, কারণ তার ব্যক্তর্থ এবং জাত্যর্থ উভয়ই আছে। আকাশের সূর্য হচ্ছে জাত্যর্থক পদ, কিন্তু সে যখন ব্যক্তির নাম হিসেবে ব্যবহৃত হচ্ছে সূর্য, তখন সে হচ্ছে অজাত্যর্থক পদ। তো আমি আশা করি তোমরা আমাকে বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, পদের আলোচনা আমাদের শেষ। তো দেখো, যুক্তিবিদ জেবন্স মিলের মতকে অস্বীকার করে বলেন, নামবাচক পদগুলো কেবল ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, তার গুণেরও প্রকাশ করে। যেমন আমরা যখন ইংল্যান্ড নামটিকে বলি তখন শুধুমাত্র নামকে বুঝাই না, ইংল্যান্ডের আকার আকৃতি অবস্থা সম্পর্কেও আমরা জানি। তার মানে এটি হচ্ছে একটি জাত্যর্থক পদ। আচ্ছা, আমরা মিল এবং জেবন্সের আলোচনা যদি দেখি তাহলে আমরা এটা দেখব যে যুক্তিবিদ জেবন্স যে অর্থে নামবাচক পদগুলিকে জাত্যর্থ বলেছেন সে অর্থে নামবাচক পদগুলো জাত্যর্থক নয়। মিলকে অস্বীকার করেই মূলত তিনি এটি বলেছেন। কিন্তু এখন যদি এমন হয়, যেমন সূর্য বললাম আমি, যদি মনে করো কোনো মেয়ের নাম হয় বিউটি, তাহলে এটি একটি নামবাচক পদ, অজাত্যর্থক পদ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যদি সে দেখতে সত্যিই সুন্দর হয় তার মানে সে হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ হয়ে যায়, এবং অর্থপূর্ণ বিশিষ্ট পদ হলে সে জাত্যর্থক পদ হয়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের রবি, যদি রবীন্দ্রনাথ ঠাকুরের রবি বলো তাহলে সেই রবিটা হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ, কারণ তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে রবির মতোই জ্বলজ্বল করে জ্বলছিলেন। অর্থাৎ তিনি তার নামকে অর্থপূর্ণ করে তুলেছিলেন। যখন কোনো বিষয় বা ব্যক্তি বা বস্তু তার নামকে অর্থপূর্ণ করে তোলেন তখন সেটি হয় জাত্যর্থক পদ, আর যদি নামটি শুধুমাত্র নাম হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি হয় অর্থহীন। অর্থহীন হলে সেটি অজাত্যর্থক পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো আগামী দিন পর্যন্ত।